আমার এই বইটা আগুনে পুড়ে ফেলা উচিত। আমি যুবক যুবতীদেরকে নষ্ট করতেছি, বিয়ে থেকে আমি অনুৎসাহিত করতেছি, সব গুণ আমার মাথায় আসবে, আমার বইটা পুড়িয়ে ফেলতে হবে। আব্বা আমার বোর জন্য একটা বার্গার কিনবো, আমার 100 টাকা দাও। আমি এই বইটা নিয়ে সবচেয়ে বেশি গালিগালাজের সম্মুখীন হয়েছি। ইনবক্সে তারা মনে করতেছেন বউ মানে একটা হাতির তুল্য, তাকে প্রতিদিন 5 কেজি চাল খেতে হবে। যে বিয়ের পর স্ত্রীকে নিয়ে শুধু ঘুরতে যাব, দেখা যাবে যে আমাদের অভিভাবক মনে করেন ছেলে লাখ লাখ টাকা ব্যাংকে জমিয়ে ফ্ল্যাট কিনে এরপর বিয়ে করবে। একটা ছেলে বিয়ের পরে সে 3 ধরনের সমস্যার সম্মুখীন হয়। একটা হলো তার বাবা মায়ের থেকে, স্ত্রীর থেকে এবং শ্বশুর বাড়ি থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকের সাম্প্রতিকের এই পর্বে এসে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে একটু ডিফারেন্ট বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে একটা বই নিয়ে কথা বলতে চাই। বইয়ের নাম হচ্ছে ভুলে গেছি। বিয়ের আগে ফ্যান্টাসি না হোক বাস্তব প্রস্তুতি। আসলে নামটা একটু ইন্টারেস্টিং নাম। সাধারণত এরকম নাম পাওয়া যায় না মার্কেটে, বা কেন এই নামকরণ হয়েছে বা কি জন্য নামকরণ হয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো। মূলত আসলে বিয়ে নিয়ে আমাদের সমাজে বিভিন্ন রকম মিথ প্রচলিত আছে, বিভিন্ন রকম কুসংস্কার প্রচলিত আছে, বিভিন্ন রকম সামাজিক প্রতিবন্ধকতা প্রচলিত আছে। সব কিছু মিলিয়ে ইদানিং যারা দিন প্র্যাকটিস করছে বা ইসলাম প্র্যাকটিস করছে বা ইসলামের সাথে সম্পৃক্ত বা ইসলাম নিয়ে যারা চলছে, যারা জেনারেল শিক্ষিত বা সাধারণ শিক্ষিত মানুষ, তাদের মাঝেও বিয়ে নিয়ে একটা মিক্সড অনুভূতি কাজ করছে সবার ভেতরেই। সবাই বিয়ে করতে চাচ্ছে, বিয়ে করতে চায়, আসলে কেন করবে, কি জন্য করবে, কিভাবে করবে। যেটা বইয়ের নাম যেটা ছিল ফ্যান্টাসি, আসলেই ফ্যান্টাসি, সবার মাঝে ফ্যান্টাসিটাই কাজ করছে। ব্যাপারটা এরকম, বিয়ে করার আগে সেই ফ্যান্টাসিতে অনেক কিছু হয়ে গেছে। তো মূলত বইটা আসলে যেটা করেছে, সেই বইটা আপনাদের একটা গাইডলাইন দিয়েছে যে আসলে বিয়ে যে করতে চাই বা করতে চাচ্ছি এবং এটা ফ্যান্টাসি কেন হয়ে আছে এবং এটার বাস্তবতা কি হতে পারে, মূলত আলোচনাটা এখানে। আর আসলে এই বইটা আমাদের সিলেক্ট করার কারণটা হচ্ছে, এই বইটা কিন্তু এখন পর্যন্ত অলমোস্ট 20,000 কপি সেল হয়ে গেছে। এটা অনেক বড় সংখ্যা। বাংলাদেশের প্রায় পার্সপেক্টিভ থেকে 20,000 কপি যে কোনো বই বিক্রি হওয়া, এটা কিন্তু খুব একটা সহজ না, এটা অনেক বড় একটা সংখ্যা। আর 2 নাম্বার হচ্ছে, লেখক যখন বইটা লিখেছেন, লেখার পরে অনলাইনে উনি প্রচুর আক্রমণের শিকার হয়েছেন। আমাদের ছেলেদের পক্ষ থেকে হয়েছেন, মেয়েদের পক্ষ থেকে হয়েছেন, বিভিন্ন রকম আক্রমণের বিষয় ছিল, আপনি কি চান না বিয়ে করি, কেন এরকম লিখেছেন, কেন ওরকম লিখেছেন, হয়তো বা আন্ডারস্ট্যান্ডিং, মানে সমাজে একটা ট্যাবুর মতো ছিল, সেই ট্যাবুটা কিছুটা হয়তো বা ব্রেক হয়ে গেছে, সেই কারণেই তিনি আক্রমণের শিকার হয়েছেন। এই জন্য আসলে আমরা এই টপিকটাকে সিলেক্ট করেছি সাম্প্রতিকের আজকের পর্যায়ে। দর্শক, আজকে আমরা আবার আমাদের স্টুডিওতে স্বাগত জানিয়েছি তানজিল আরেফিন আদনান ভাইকে। তার কাছ থেকে তার বই সম্পর্কে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে তার বই, তো তার বই সম্পর্কে বিস্তারিত জানবো। সবার আগে যে প্রশ্নটা আমরা তানজিল আরেফিন আদনানকে করবো, সেটা হচ্ছে যে আপনি আসলে কেন এই বইটা লিখতে আগ্রহী হলেন? আচ্ছা, প্রথমত আমি তো দীর্ঘদিন ধরে তাবলিগের কাজের সাথে যুক্ত আছি। তো তাবলিগের কাজ করতে গিয়ে অনেক যুবকদের সাথে মেশা হয় এবং অনেক পরিবারের হালত আমাদের সামনে আসে। এবং যেসব যুবক তারা বিয়ে পরবর্তী ঝামেলায় ভোগেন, তো স্বাভাবিকভাবে আলেম হিসাবে অনেকে পরামর্শের জন্য আসেন অনলাইন অফলাইনে। তো সব অবস্থাগুলো আমাদের সামনে আসে। তো আসলে পরে দিন শেষে আমরা যেটা ভেবে দেখি, আমি যেটা ভেবে দেখলাম, আসলে বেশিরভাগ সমস্যাগুলোর গোড়া হলো বিয়ের আগে প্রস্তুতি না থাকা। কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই অনেক ফ্যান্টাসি নিয়ে বিয়ে করা। এটা আমাদের যুগের বর্তমানে অনেক সংসার ভাঙার মূল কারণ। আমি বিস্তারিত আলোচনা করব পরে। তো এই মানে এই টপিকগুলো মাথায় ছিল, ব্যাপারগুলো মাথায় ছিল যে এই সংসারে এই ঝামেলাটা হচ্ছে, মূল কারণ ওইটা। তার মাথায় তার বিয়ের আগে অমুক প্রস্তুতি ছিল না, অমুকের ক্ষেত্রে অমুক প্রস্তুতি ছিল না। এই ব্যাপারগুলো মাথায় ছিল। এবং তখন আমাদের উমেদ প্রকাশের প্রকাশক মোহাম্মদ হোসাইন ভাই বিয়ের বিষয়ক অনেক লেখা লিখতেন এবং তার সেই লেখা নিয়েও অনেক কন্ট্রোভার্সি হতো। এই লেখাটা তিনি লিখছেন, এটা ঠিক না, এর দ্বারা তিনি যুবকদেরকে বিয়ের ক্ষেত্রে তিনি আরো অনুৎসাহিত করছেন, এমন অনেক আলাপ উঠতো। তখন হোসেন ভাই আমার সাথে পরামর্শ করেন যে ভাই এই বিষয়ে একটা বই লেখা যায়, এই বিষয়গুলো, এই টপিক একটা বই লেখা যায়। তখন এবং সেটা ছিল আমার লেখালেখির জীবনে প্রথম মৌলিক বই, লেখালেখির জীবনে প্রথম মৌলিক বই, এবং সব দিক থেকে লেখালেখির জীবনে এটা আমার একেবারে শুরুর দিকের বই। তা আমার তো মৌলিক লেখার কোনো অভ্যাস নেই, বিশেষ করে এত বড় বই লেখার। বইটা যদি বেশি বড় বই না, তবুও আমার জীবনের প্রথম লেখালেখি হিসাবে এত বড় বই তো আমি কখনো লিখিনি। তখন আমি এটা নিয়ে অনেক ইস্তেখারা করলাম, অনেক পরামর্শ করলাম, এবং আমার বাবার সাথে এটা আমি একটু শেয়ার করলাম বিষয়টা, যে এই বিষয়ে একটা বই লেখার চিন্তা মাথায় আসতেছে আমাদের। পরামর্শ করে এই বিষয়ে কোন কোন টপিকে লেখা যায়। তখন আব্বা আমাদের
গ্রামের বিভিন্ন পরিবারের সমস্যার কথাগুলো বলতে লাগলেন, অমুকের পরিবারে এই হয়েছিল, মূল কারণ এইটা। মূলত আমাদের অভিজ্ঞতার চেয়ে তো ওনাদের অভিজ্ঞতা বেশি। আরো বেশি। তো ওনারা তো সাংসারিক জীবনের বিশাল একটা অধ্যায় তারা পার হয়ে আসছেন, ওনাদের কাছে সবকিছু স্পষ্ট। তো এক রাতে আলাপ করছিলাম আমরা সন্ধ্যার পরে, ওদিন ওই ঘন্টাখানেকের মতো আলাপের পরে আমার কাছে বইয়ের টপিক সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেছে এবং আমি সেই রাত্রে বইটা লেখা শুরু করি। আবার যতদূর মনে পড়ে আমি বইটা লেখা শেষ করছিলাম 14 থেকে 15 দিনে আর কি, অন্যান্য কাজের পাশাপাশিও। বইটা লেখা আমার সবচেয়ে সবচেয়ে কম সময় লেখা একটা বই, মৌলিক বই। এবং বইটা লেখার পরে পরের অংশ লিখেছেন আমাদের মনজুরুল করিম ভাই, এরপরে আমাদের ইউসুফ শরীফ ভাই কিছু অংশ যুক্ত করেছেন, আমাদের হোসেন ভাইও কিছু অংশ যুক্ত করেছেন। প্রথম আমাদের এটা আসলে আমার একার যে শ্রমটা না, আমাদের একাধিক ব্যক্তির শ্রম, মেহনত, চিন্তার ফলে এই বইটা আমরা দাঁড় করাতে পেরেছি এবং পাঠকদের সামনে উপস্থাপন করতে পেরেছি। এটার সাথে একটা প্রশ্ন, যখন বইটা লিখেছেন তখন কি আপনি বিবাহিত ছিলেন নাকি না বিবাহ করে না, 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 লিখেছেন? আচ্ছা এটা একটা বলি। তখন আমি বিবাহিত হ্যাঁ, হ্যাঁ। এবং তখন আমার মেয়েও কেবল হয়েছে সদ্য, হুম, এবং আমি সংসার জীবনে বলা চলে তখনও তো নতুন। হুম, হুম। ফলে বিশেষ করে যারা কোনো ধরনের আ আ সমস্যায় ভোগেন, বিশেষ করে বেশিরভাগ সংসারের সমস্যাগুলো হয় বিয়ে পরপর। বিয়ের কিছুদিন যাওয়ার পর সমস্যাগুলো শুরু হয়। তো আমি তো তখন সাংসারিক জীবনে আমি ঢুকেছি, বেশ কিছুদিন পার হয়ে গেছে। তো আমার কাছেও বেশ কিছু অভিজ্ঞতা আছে। তাই না? তো এই ধরনের প্রস্তুতিগুলো আগে থেকে রাখতে পারলে ভালো হইতো। কথা আমার বাস্তব অভিজ্ঞতা, অন্যান্যদের কিছু ঘটনা আমার সামনে ছিল। এইজন্য বইটা লেখা আমার জন্য অনেকটা সহজ ছিল। সাধারণত বিয়ে নিয়ে প্রচুর রোমান্টিসিজম কাজ করে সবার মাঝেই, এটা সাধারণভাবে স্বাভাবিক, সবার আমাদের মাঝে, মাঝেও ছিল। সবার মাঝে। তো এই রোমান্টিসিজম বাদ দিয়ে আপনি রোমান দিয়ে তো আরো সুন্দর করে রোমান্টিক আরো কিছু করতে পারেন, এটা বাদ দিয়ে বাস্তব দিকে কেন এটাকে ফোকাস করে লেখার চিন্তা করলেন? কারণ আসলে আমার চোখের সামনে অনেক পরিবারের ভাঙনের ইতিহাস আমার সামনে ছিল। এম আমি যদি পরিচিত কিছু লোকের কথা বলি, আমাদের পরিচিত এক ভাই তরুণ, উনি বিয়ে করলেন। তো উনি বিয়ে করছেন অল্প বয়সে। তখন তার বয়স কেবল ২০-২১ সম্ভবত। তো বিয়ের আগে তিনি দিনদার ছিলেন। আমি এই বইয়ের শুরুতেই ৪ টা ঘটনার উল্লেখ করেছিলাম। ৪ টা ঘটনা সবগুলোই বাস্তব এবং আমার চোখে দেখা। ৪ টা ঘটনাই। তো আসলে আমি ওগুলোর কথাই বলি। তো এরকম আসলে অনেক যুবকের, অনেক তরুণীর বিয়ের ঘটনা আমার সামনে ছিল তো, যেগুলো দেখে আসলে আমার কাছে এটা মনে হয়েছিল আসলে এখন ফ্যান্টাসি সবার মধ্যেই আছে। কিন্তু এই বিচ্ছেদ, তালাক, এই যে একটা মহামারীর মতো আমাদের সমাজে এখন আকার ধারণ করেছে, রূপ ধারণ করেছে। এটা আমি যদি দূর করতে চাই, তাহলে আমার গোড়ায় হাত দিতে হবে। আমি সবাইকে বলতে পারবো যে ভাই তালাক দিবেন না, সংসারে শান্তি রাখেন। কিন্তু আমি যদি তার ভুলটা আমি যদি গোড়ায় ধরিয়ে দিই, গোড়ায় ভুল ছিল আপনার, আপনি বিয়ের আগে আপনি প্রস্তুতি নেন নাই। মানসিক প্রস্তুতি, ঈমান আমলের প্রস্তুতি, আখলাকের প্রস্তুতি, আর্থিক প্রস্তুতি, মোট কথা কোনো ধরনের প্রস্তুতি আপনার ছিল না বিধায় আপনি বিয়ের পরে এই সমস্যায় ভুগতেছেন। এবং এই সমস্যাগুলোর বাস্তবে এখন আর কোনো সমাধান নাই আদৌ। তো এই সমস্যাগুলো যারা এখন পড়ে গেছেন, বাস ওনাদের তার কোনো উপায় নেই, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া। এখনো যারা বিয়ে করেন নাই, আমার জন্য একটা সুযোগ ছিল তাদেরকে ওই বিষয়গুলো ধরিয়ে দিয়ে তাদেরকে ভবিষ্যতে একটা অনিশ্চিত বিপদের মধ্যে পড়া থেকে বাঁচিয়ে তোলা। এজন্য বলতে এই বইটা লেখা। আপনি ফ্যান্টাসির ব্যাপারটা কিভাবে দেখেন? আসলে যখন বাস্তব আর ফ্যান্টাসির দুই মেরুর জিনিস, আসলেই কি বিয়ের এই ক্ষেত্রে ফ্যান্টাসি পুরোপুরি বাদ দিয়ে পুরোপুরি বাস্তবমুখী, নাকি দুটোর সমন্বয় সাধনের বিষয়ও একটা আছে? সমন্বয় সাধনের বিষয় আছে এবং কিছু ফ্যান্টাসি অবাস্তব, বাস্তব বিবর্জিত এগুলোরও বিষয় আছে। যেমন আমি যদি বলি, আমাদের অনেকের চিন্তা থাকে বিয়ের পর, যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি যে অনেক ছেলেই ভাবেন আসলে এই সমস্ত ফ্যান্টাসিগুলো আসে মূলত বিভিন্ন উপন্যাস, নাটক, সিনেমা দেখি। কারণ নাটক, সিনেমা, মুভি, উপন্যাসের যে ফ্যান্টাসিগুলো, এগুলো তো আসলে বেশিরভাগ অবাস্তব। এই বাস্তব যেগুলো সম্ভব না, কিন্তু এগুলো পড়ে আমাদের তরুণীরা তাদের মাথার মধ্যে ফিট করে নেয় ওই সমস্ত ফ্যান্টাসিগুলো। আসলে বাস্তবে সম্ভব না। যেমন অনেকে মনে করেন যে বিয়ের পরেই আমি এমন হবে, আমি অফিস থেকে ফিরবো, আমি তো বলা চলে একেবারে সারাদিন অনেক কষ্ট করলাম, ক্লান্ত হয়ে বাসায় ফিরলাম। তো দরজা খোলার সঙ্গে আমার বিবি আমাকে হাতে একটা মানে শরবতের গ্লাস ধরিয়ে দিবে, আমার কাঁধ থেকে ব্যাগ নামিয়ে দিবে, আমাকে মানে মিষ্টি স্বরে জিজ্ঞেস করবে, গ্রিটস "কি করবে, খাবা?" হ্যাঁ। মানে এই যে একটা রোমান্টিক ব্যাপার-স্যাপার, এটা কিন্তু অনেকের মধ্যে থাকে। কিন্তু বাস্তবে এটা হয় না। এটা আমরাও দেখেছি। কারণ আপনি যেমন বাইরে কষ্ট করেন, আপনার স্ত্রীও ঘরে এসে সারাদিন কষ্ট করতেছে। তো ফলে দেখা যাবে কি আমি তো এক ধরনের ফ্যান্টাসি মাথায় নিয়ে বিয়ে করলাম যে বিয়ের পরেই হবে, সেই হবে। আমি অফিস থেকে ঘরে ফিরলে আমি এই পরিস্থিতির সম্মুখীন হব। কিন্তু পরে যখন দেখলেন যে এগুলো হয় না, পরে আপনি দোষ দিবেন আপনার স্ত্রীর। আপনার আগ্রহ থাকবে কি যে বৃষ্টি হলেই মানে বিয়ের আগে বিয়ের পর বৃষ্টি হলে আমি আর বউ মিলে বৃষ্টি বিলাস করব। মানে বারান্দায় বসে কফি খাবো, আড্ডা দিব, মানে দুজন পা ভিজাবো বৃষ্টিতে। এই রোমান্টিক। এটা মূলত আমাদের ভাবনাতেই থাকে।
উপন্যাসই থাকে বা গল্পতে থাকে, বাস্তবে হয় না। বাস্তবে সাংসারিক বিভিন্ন ঝামেলা, আমার ব্যক্তিগত কাজ, স্ত্রীর কাজ, অসুস্থতা বা প্যারা বা আমাদের পারিবারিক এক ধরনের চাপ, বিশেষ করে যারা যে সমস্ত ভাইরা আমাদের তাদের আব্বা আম্মার সাথে থাকেন, ওনাদের কারণে অনেক কিছু তারা করতে পারেন না। এটা আমরা দেখি। আমাদের অনেকেই চান যে বিয়ের পর স্ত্রীকে নিয়ে মানে কোথাও ঘুরতে যাবেন, একটু মানে কোথাও খেতে যাবেন, হাঁটতে যাবেন, দেখা যাবে যে হয় না। তো এই ধরনের ফ্যান্টাসিগুলোর যদি আগে থেকে যদি প্রস্তুতি না থাকে যে আসলে এগুলো সব সম্ভব হবে না, এগুলো মাথায় যদি কেউ না নিয়ে বিয়ে করে, ফলে তখন সে হতাশ হয়ে পড়ে, অস্থির হয়ে যায়, এবং এই সমস্ত কারণে স্বামী স্ত্রীর মধ্যে এক ধরনের দ্বন্দ্ব লাগে। স্বামী মনে করে যে স্ত্রী আমাকে ভালোবাসে না, স্ত্রী মনে করে স্বামী আমাকে ভালোবাসে না। কিন্তু তারা ভালোবাসার সংজ্ঞাটা যেভাবে তারা আগে থেকে মাথায় নিয়ে আসছে, এটা তো ফ্যান্টাসি ছিল। এই কারণেই বেশিরভাগ সংসারে দ্বন্দ্ব শুরু হয়, স্বামী স্ত্রীর মধ্যে মানে আপনার বিভাজন শুরু হয়। এরপরে অনেকের ক্ষেত্রে, বেশিরভাগের ক্ষেত্রে এটা বিচ্ছেদের দিকে চলে যায়। আপনি শুরুতেই বলেছেন যে আপনি বইয়ে 4টা বাস্তব ঘটনাকে উল্লেখ করেছেন। আপনার কি মনে হয় যে এই 4টা বাস্তব ঘটনা পাঠককে রিয়েল লাইফ সম্পর্কে বোঝার জন্য আরো অনেক সুযোগ দিবে? অবশ্যই। আমি অন্তত 400 ঘটনা থেকে আমি 4টা ঘটনা বাছাই করে লিখেছি, এবং 4টা ঘটনা 4টা আঙ্গিকে লিখেছি। 2টা ছেলেদের ক্ষেত্রে এবং 2টা মেয়েদের ক্ষেত্রে, এবং এবং 4 ধরনের প্রস্তুতি না থাকার কারণে তারা কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন, এই ব্যাপারগুলো আমি উল্লেখ করেছি। অবশ্যই আশা রাখবো, এবং এটা বাস্তবে দেখিয়েছি আমি। এই 4টা ঘটনা তাদেরকে, বিশেষ করে বইয়ের শুরুতেই এই ঘটনাগুলো রাখার মূল কারণ, যাতে তারা স্বাভাবিকভাবে, আমরা অনেক সময় দেখি, আমরা যখন কোথাও রাস্তায় হাঁটতে যাব, আমরা যদি প্রথমেই যদি কোনো সুন্দর রাস্তায় হাঁটি, আমার কাছে তাহলে ওই রাস্তার কোনো গুরুত্ব বুঝে আসবে না। আমি যদি প্রথমে একটা ভাঙাচোরা রাস্তায় হেঁটে এরপর যদি ভালো রাস্তায় উঠি, তখন বোঝা যাবে না এই রাস্তাটা অনেক সুন্দর। যেন প্রথমেই আমি বই শুরুতে এই সমস্ত ঘটনাগুলো উল্লেখ করার কারণ হলো পাঠক পাঠিকা যাতে এটা পড়ে বুঝতে পারে না আসলে এই ব্যাপারগুলো অত্যন্ত সিরিয়াস, গুরুত্বপূর্ণ। ওই কষ্টের কথাগুলো, ফিতনার কথাগুলো তারা পড়ে এরপর যখন তারা এর সমাধানে যাবেন, তখন ওই ব্যাপারগুলো তাদের মাথায় না সহজ হবে। আপনার বাস্তব জীবনে কি কোনো ঘটনা ছিল যে এই ঘটনা আসলে এই বইয়ের সাথে কিছু অনুপ্রাণিত করেছে আপনাকে লেখার জন্য? আমার ব্যক্তিগত পারপাসে, হ্যাঁ, এটা তো থাকে আসলে। দর্শকদের সাথে শেয়ার করা যায়? হ্যাঁ, যেমন আসলে বিয়ের কথা আসলে মাথায় থাকে। হ্যাঁ, আমি তো বিয়ে করেছি 25 বছর বয়সে, তরুণ একেবারে। তো স্বাভাবিকভাবে আমরা তো, বিশেষ করে ওলামায়ে কেরাম, তো তারা তো এটা সবাই বলে, আলেমদের মধ্যে স্ত্রীর প্রতি আকর্ষণ, ভালোবাসা বেশি থাকে। কিন্তু তারা আসলে সবসময় 4 দেয়ালে বন্দী থাকে, এবং অন্যান্য স্কুল কলেজ ভার্সিটির ছেলেদের মতো ভালোবাসাকে বহিঃপ্রকাশ করা হারামপন্থা, এটা তাদের সুযোগ থাকে না, শারীরিক দিক থেকেও, সামাজিক দিক থেকেও, বা সব দিক থেকেও। এজন্য আমাদের দিলের মধ্যে এত বছরের মানে গচ্ছিত ভালোবাসাটা বহিঃপ্রকাশ করার একটা সুযোগ আসবে বিয়ের পরে। তো আমরা তো চাইবই যে ভালোবাসার বেলুনটা একেবারে ফুলে একেবারে ফেটে যাক, এটা তো আমরা চাই। তো এরকম অনেক স্বপ্ন ছিল, ফ্যান্টাসি ছিল, যে বিয়ের পর স্ত্রীকে নিয়ে শুধু ঘুরতে যাব। দেখা যাবে যে পরে দেখা গেল যে আসলে সামর্থ্য আছে, পারিবারিক কারণে আসলে অনেক সময় হয় না। যেমন এটা আসলে বাস্তব ব্যাপার। আমাদের পরিবারে আমার বোন আছে, আমার মা আছে। আমি কি চাইলেই পারি আমার ছোট বোনকে রেখে, আমার মাকে রেখে, আমি আমার বিবিকে নিয়ে আমি কোথাও ঘুরতে চলে গেলাম, খেতে চলে গেলাম? এটা তো আমার অন্তরও সায় দিবে না। তো এই যে আমার পূর্বে যে একটা ফ্যান্টাসি ছিল, কিন্তু বাস্তবে দেখা গেল বিয়ের পরে এগুলো আসলে হচ্ছে না। কিন্তু আপনার কি মনে হয় না আসলে কিছু হলেও বউ ওয়াইফকে এই বিষয়গুলো একটু একটু সময় দেওয়া উচিত, যে এটা তো কথাগুলো বলছেন? অবশ্যই দেওয়া উচিত। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যতটা চাই এটা না হওয়ার, দেখা যাবে যে আপনি মাসে একবারও সুযোগ পাবেন না। আপনার ব্যস্ততা আছে, অফিসিয়াল ব্যস্ততা, এটা স্বাভাবিক কাজ। অফিসিয়াল ব্যস্ততা, পারিবারিক ঝামেলা, অসুস্থতা, বা পরিবেশ পাচ্ছেন না, বা আপনি এমন এক এলাকায় থাকেন, যেমন আমাদের কথাই বলি, আমরা এমন এক এলাকায় থাকি যেখানে আশেপাশে আপনার কোথাও ঘুরতে যাওয়ার মতো কিছু নাই। আপনি শুধু দেখতে পারবেন রিক্সা আর শুধু মানুষ, এটাই ঘোরার জায়গা। ওইখানে ঘোরার জায়গার মতো হলো শুধু কিছু মার্কেটগুলা, মানে ওখানে ঘোরার জায়গা হলো মার্কেট, এছাড়া কিছু নাই। তো এইখানে আমরা চাইলেই ঘুরতে যেতে পারছি না। আমাদের সময় হলো ঘুরতে যাওয়ার জন্য পরিপূর্ণ একদিন সময় বের করতে হবে, তো ব্যস্ততায় হচ্ছে না। কিন্তু আমি মনে করি যাদের এরকম এলাকা আছে বা পরিবেশ আছে, তাদের অন্তত কিছু সময় বের করা উচিত। কিন্তু এই কিছু সময়টা হতে পারে অনেক দিন পরে, মাসে একবার বা 2 মাস পর। কিন্তু ওই পূর্বের ফ্যান্টাসিতে যদি মাথায় থাকে, তখন দেখা যাবে স্ত্রীর সাথে আপনার বনিবনা হবে না। কারণ স্ত্রী ফ্যান্টাসি নিয়ে মাথায় আছে, আমাকে নিয়ে স্বামী, সে প্রত্যেক দিন ঘুরতে যাবে, সে প্রত্যেক সপ্তাহে সে ঘুরতে যাবে শুক্রবার দিন, কিন্তু আপনি পারবেন না। ফলে এই মানে ব্যাপারটা যদি আগে থেকে মাথায় না থাকে, তখন একটু সমস্যা তৈরি হয়। স্ত্রীও আপনাকে ভুল বুঝবে, আপনি স্ত্রীকে ভুল বুঝবেন। আমাদের সমাজে যেটা হয় যে বিয়ের আগে বিভিন্ন রকম সম্পর্ক, তারপরে সামাজিক চাপ, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে চাকরি বা ব্যবসা, এই সমস্ত বিভিন্ন রকম চাপ কিন্তু সবারই থাকে, প্রতিটা ছেলের মাথায় থাকে। আপনি ছিলেন বা আমাদের যারা আছে সবাই আমাদের। তো আপনার কি মনে হয় না যে এই সমস্ত পারিপার্শ্বিক চাপ আসলে একটা ছেলেকে বা একটা মেয়েকে বিয়ের আসল প্রস্তুতি থেকে অনেক পিছিয়ে দিচ্ছে?
এটা তো অবশ্যই, এটা তো আমাদের সামাজিক একটা মারাত্মক অবক্ষয়। আমাদের সমাজে আমাদের অভিভাবকরা তারা মনে করেন ছেলে অনেক টাকা পয়সা কামিয়ে তারপর সে বিয়ে করবে। আমাদের এক বন্ধুর কথাই বলি, আমাদের খুব ক্লোজড ফ্রেন্ড। সে সে বিয়ে শাদী করার পরে, আমার এক বন্ধু আছে, সে বিয়ে শাদী করার কিছুদিন পরে সে কিন্তু চাইলে পারতো তার বাবা তাকে টাকা পয়সা দিয়ে সে তাকে বাংলাদেশে ব্যবসা দিবে, কিন্তু না, তার বাবা মার ইচ্ছা ছিল সে অনেক টাকা কামাবে, বিদেশে যাবে। তো তাকে ৮-১০ লাখ টাকার বেশি টাকা ঋণ করে তাকে বিদেশে পাঠানো হলো। তারপর সে বিদেশে গেল। বিদেশে যাওয়ার পর সে চাকরি পায় না। সে মূলত প্রথমে যায় মধ্যপ্রাচ্যের দিকে যায় আরকি। সে চাকরি পায় না। ১ বছর ১.৫ বছর চাকরি ছাড়া। তো উল্টো আরো পরিবার থেকে বারবার তাকে টাকা পাঠানো হচ্ছে। এদিক থেকে ওই ঋণের চাপ। এরপরে শুরু হলো করোনা। সবকিছু বন্ধ। করোনার ২ বছর তো একেবারে পুরো সবকিছু বন্ধ। এরপর তার ইকামা শেষ হয়ে গেল। এরপর সে পালিয়ে থাকলো। এই যে একটা অস্থিরতা। ফলে দীর্ঘ ৭-৮ বছর সে ইচ্ছা করলেও বাড়িতে আসতে পারেনি দেশে। ফলে কি হলো? সে বিয়ের ১ মাস পরে সে যে বিদেশ গেল, স্ত্রীর সাথে সম্পর্ক নাই, স্ত্রী থেকে দূরত্ব। স্বাভাবিকভাবে এটা আপনার মানে এই ধরনের সম্পর্ক আসলে মানে আপনার কখনোই টিকবে না। ফলে দেখা গেল ৭-৮ বছর পর তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ছেদ হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল। এখনো সেই ছেলে বিদেশ থাকে। এখনো সেই ছেলে কি করবে, কি কামাবে তার কোনো উদ্দেশ্য নাই। সে আবার বিয়ে করবে কবে তার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। মূলত আমাদের পরিবারগুলো এই ক্ষেত্রে তার মারাত্মক ভুল করেন। এটার সমাধান কি হতে পারে? এটার সমাধান আসলে ইসলামিক ব্যাপারগুলো মাথায় রাখতে হবে এবং ইসলাম কতটুকু প্রস্তুতি নেওয়ার কথা বলে এটা আমরা যারা অভিভাবক আছি, আমরা যদি মাথায় রাখি তাহলে মনে হবে আমাদের এই সমস্যার সমাধান থেকে অবশ্যই বের হওয়া যায়। শুরুতে আছে একটা, আমাদের অভিভাবক মনে করেন ছেলে লাখ লাখ টাকা ব্যাংকে জমিয়ে ফ্ল্যাট কিনে এরপর বিয়ে করবে। আমাদের অধিকাংশ অভিভাবক দেখা যায় যখন ছেলে বলে তার বিয়ের বয়স উপযুক্ত এবং সে মোটামুটি ইনকাম করতেছে, এই অবস্থা ছেলে যদি বলে আমি বিয়ে করবো, তখন বলে তুই বুকে রাখবি কোথায়, একটা খাওয়াবে কি? বাসা নাই, তুই তুই খাওয়াবি কি? তারা মনে করতেছেন বউ মানে একটা হাতির তুল্য, তাকে প্রতিদিন ৫ কেজি চাল খাতে হবে। বা হাতির তুল্য তাকে রাখার জন্য বড় একটা ফ্ল্যাট লাগবে। এই যে এক ধরনের সেকুলার কেন্দ্রিক বা অনইসলামিক চিন্তাধারা আমাদের ছোট থেকে আমাদের গার্ডিয়ানদের আমাদের মাথার মধ্যে আছে। এটা একটা মারাত্মক মানে একটা ক্ষতির জায়গা। আমরা এখন যদি ইসলামিক দৃষ্টিকোণটা আমরা যদি সামনে রাখি যে ইসলাম ছেলেদেরকে বিয়ের আগে কি ধরনের প্রস্তুতির কথা বলে, এই বিষয়গুলি মূলত আমি এখানে মানে উল্লেখ করেছি। একজন ছেলের জন্য আর্থিক প্রস্তুতি মানে দরকার, অবশ্যই দরকার। এখন এটার সীমাটা কি হবে, পরিমাণটা কি হবে, আমি এটা উল্লেখ করেছি এবং হাদিস দিয়ে উল্লেখ করেছি। যেমন আমি যদি বিস্তারিত বলি, একজন ছেলের জন্য এই পরিমাণ আর্থিক প্রস্তুতির দরকার, যে পরিমাণ আর্থিক প্রস্তুতি দিয়ে সে অন্তত মোহরটা আদায় করতে পারবে। এটা তো ওয়াজিব, এটা তো ঋণের মতো। আচ্ছা ধরলাম ইসলামের বিধান আছে যে চাইলে মোহরটা পরেও দেওয়া যাবে, ঠিক আছে। কিন্তু বিয়ের পরে আপনার স্ত্রীর ফরজ পরিমাণ ভরণ পোষণ তো আপনাকে মানে আপনার অবশ্যই বহন করতে হবে, এটা অবশ্যই লাগবে। এজন্য কোনো ছেলে যদি এই পরিমাণ আর্থিক প্রস্তুতি ছাড়া বা এই পরিমাণ স্কিল অর্জন ছাড়াও সে যদি বিয়ে করে যায়, স্ত্রীর ভরণ পোষণ পরিমাণ সামর্থ্য তার নাই, তাহলে তো তার জন্য বিয়ে করাই জায়েজ নেই। আমি যদি একটু মাসালার দিকে যাই, বিয়ের সুরত ৬টা, এর মধ্যে একটা আছে মাকরু। এটা হলো আপনার স্বামীর বা ছেলের সব ধরনের সক্ষমতা আছে, সে সক্ষম, দৈহিকভাবে সক্ষম, কিন্তু আর্থিকভাবে সে সক্ষম না, সে স্ত্রীর ভরণ পোষণ বহন করতে পারবে না, তার জন্য এই অবস্থায় বিয়ে করা মাকরু বলা হয়েছে শরীয়তের বিধান অনুযায়ী। আপনি এটা স্বাভাবিক ব্যাপার, আপনি যদি এখন বলেন, বিশেষ করে আমাদের অনেক অভিভাবকের অনেক লাখ লাখ টাকা পয়সা থাকে, তো ছেলেরা ভাবে আমার বাবার তো টাকা পয়সা আছে, তা আমার বাবার টাকা থেকে আমি খাওয়াবো, এটা একটা ভুল চিন্তা। এমনও পরিস্থিতি আসবে, আচ্ছা ধরেন আপনি অফিস থেকে ফেরার সময় একটা বার্গার নিয়ে আসবেন আপনার স্ত্রীর জন্য বা একটা ফুল নিয়ে আসবেন, আপনি আমার আব্বাকে বলবেন আব্বা আমার বোর জন্য একটা বার্গার কিনবো, আমার ১০০ টাকা দাও। এটা বলতে তো একটা মানে লজ্জার বিষয়। আপনার স্ত্রীর অনেক পার্সোনাল জিনিস কিনতে হবে, এই টাকা তো আপনার থাকতে হবে অন্তত। আমি বলতেছি না যে আপনার কামাই হতে হবে অন্তত ৫০,০০০, ৬০,০০০, এটা না। যতটুকু পরিমাণ প্রয়োজন আপনার স্ত্রীর, ঠিক অতটুকু পরিমাণ আপনি ইনকাম করেন, বাস আপনি বিয়ের জন্য উপযুক্ত। একজন ছেলের জন্য ঠিক ততটুকু পরিমাণ প্রস্তুতি নেওয়াটা জরুরি, যতটুকু পরিমাণ প্রয়োজন দিয়ে তার স্ত্রীর আবশ্যকীয় পরিমাণ ভরণ পোষণ সে বহন করতে পারবে। এখন এই আলাপ করতে গেলে অন্যদিকে আলাপ যাবে যে আসলে এর পরিমাণটা কি হবে। এটা আমি যদি একটু আরেকটা জিনিস বোঝাই তাহলে বুঝতে অনেক সুবিধা হবে যে একজন ছেলের জন্য কি পরিমাণ আর্থিক প্রস্তুতি নেওয়া জরুরি। এটা হলো কুফুর দিকটা আমি একটু বলি। কুফু আমার বইয়ের মধ্যে এটাও লেখা আছে যে কুফু মিলিয়ে বিয়ে করা এটা কিন্তু জরুরি ইসলামের দৃষ্টিকোণ থেকে, মানে হাদিসের মধ্যে আছে যে তোমরা সমতা ঠিক রেখে বিয়ে করো। সমতা কি? মূলত সমতাটা নিয়ে অনেক আপত্তি তোলেন। হাদিসের মধ্যে আছে যে তুনকাহুল মারআ লিআরবা, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা।
সর্বশেষ আছে ইজফার বিদাতিদ্দিন, ফাজফার বিদাতিদ্দিন। তোমরা মেয়েদেরকে বিয়ে করে 4টা জিনিস দেখা। তো আমি মোট কথা আমি মানে হাদিসের ব্যাখ্যা না গিয়ে সংক্ষেপে বলি। সৌন্দর্য, তার বংশ, তার দিনদারিত্ব, এগুলো দেখে বিয়ে করতে বলা হয়েছে। হ্যাঁ, তার চরিত্র। তো এবং সর্বশেষ এটা বলা হয়েছে যদি কোনো কিছুই না পাও, কিন্তু যদি তার মধ্যে তুমি দিনদারিত্ব পাও, বাস তাকে বিয়ে করে ফেলো। এটা মূলত কুফুর একটা পরিচয়ন হাদিসের মধ্যে আছে। ইসলাম কি বলে বিস্তারিত কুফুর ক্ষেত্রে? ইসলাম যেটা বলে সেটা হলো সমতা ঠিক রেখে বিয়ে করা। সমতা কি? স্বাভাবিকভাবে ইসলামের দৃষ্টিকোণ হলো যে আর্থিক দিক থেকে ছেলের সামর্থ্য হবে বেশি মেয়ের তুলনায়, আর সৌন্দর্যের দিক থেকে মেয়ে হবে বেশি ছেলের তুলনায়। এটা কারণ আছে অনেক, বাস্তবিক দিক থেকেও এটার অনেক যৌক্তিক কারণ আছে। আপনি একজন ছেলে যদি ধরুন, এখানে আমি কুফুর দিকটা বলি, একজন ছেলে যার মাসিক আয় হলো 20,000 টাকা, এখন সে যদি এমন পরিবারের মেয়েকে বিয়ে করে যেই পরিবারের মাসিক খরচ 1 লাখ টাকার উপরে, তো স্বাভাবিকভাবে ওই মেয়ে ছোটবেলা থেকেই একটু একটু বেশি খরচ করে বড় হয়েছে। বেশি খরচ বলতে আমি অপচয় বোঝাবো না, স্বাভাবিকভাবে যেসব পরিবারে দেখবেন 1 লাখ টাকার উপরে খরচ হয় মাসিক, তাদের ঘরের আসবাবপত্র, তাদের খাবার দাবার, পোশাক আশাক, এগুলো একটু দামি দামি হয়। এগুলো স্বাভাবিক ব্যাপার, যার সামর্থ্য আছে সে খরচ করবে তার পরিবারের উপরে। আপনি 20,000 টাকার সামর্থ্য নিয়ে আপনি যদি এমন পরিবারে বিয়ে করতে চান, তাহলে আপনার সমতা ঠিক থাকবে না, আপনি পরবর্তীতে অবশ্যই সমস্যায় ভুগবেন। এটা বাস্তব কথা। যে মেয়ে 19 বছর পর্যন্ত বা 20 বছর পর্যন্ত এক পরিবেশে বড় হয়ে আসলো, এক ধরনের আর্থিক সামর্থ্যে সে বড় হয়েছে, সে এখন আপনার পরিবারে এসে সে অনেক কষ্টে ভুগবে, এবং মাসিক 20,000 টাকা বেতন থেকে আপনি খরচ করতে পারবেন সর্বোচ্চ হয়তো কত টাকা? আপনার 20,000 টাকা আপনার এখান থেকে আপনার ভাড়াও দিতে হবে, অন্যান্য খরচ করতে হবে, বাজার করতে হবে, এরপর আপনি স্ত্রীর উপর খরচ করবেন। মানে এইখানে হঠাৎ করে একটা মেয়ে এসে এত কষ্টের মধ্যে পড়ে যাবে, এটা তার জন্য অনেক কষ্টের বিষয়। পরে দেখা যাবে যে আপনার সাথে স্ত্রীর সাথে সম্পর্ক ঠিক থাকবে না বা ঝগড়াঝাটি হবে। তো এই দিকটাতে আমাদের ছেলেরা অনেকে গুরুত্ব দেয় না, বরং তারা এই ক্ষেত্রে তারা অপবাদ দেয় মেয়েদেরকে যে এই মেয়ে হলো মানে মানায় চলতে পারে না। মানায় চলতে পারে। আপনি মানায় বিয়ে করতে পারেন না, আপনি ওই পরিবারে যাবেন কেন? আপনি বিয়ে করবেন কোন পরিবারে? আপনার সামর্থ্য 20,000 টাকা, আপনি বিয়ে করবেন যেই পরিবারের সামর্থ্য 15,000 টাকা বা আপনার থেকে একটু কম, তাহলে আপনার পরিবারে এসে ওই মেয়ে কোনো কষ্ট সে পাবে না। এটা ইসলামের দৃষ্টিকোণ। আপনার যদি সামর্থ্য থাকে 50,000 টাকা, তা আপনি বিয়ে করেন, সমস্যা কি? আপনি উচ্চ পরিবারে বিয়ে করেন, মানে যার সামর্থ্য বেশি এমন পরিবারের মেয়েকে বিয়ে করেন। তা আমাদের অনেকের চিন্তা থাকে আমরা বিয়ে করব বড়লোক পরিবারে, যেই পরিবার থেকে শ্বশুর আমাকে লাখ লাখ টাকা পয়সা দিবে। এটাও তো এক ধরনের খারাপ দৃষ্টিকোণ, এবং এই সমতা ঠিক না থাকার কারণে পরবর্তীতে তারা সমস্যায় ভোগে। এই জন্য যেটা বললাম, আপনার সামর্থ্য রাখা লাগবে কি পরিমাণ। তা আমি যেহেতু করলাম আর কি, এই কথাটা বললাম, এই প্রেক্ষিতে আপনি যদি বোঝেন, আপনি যদি দেখেন যে আপনার সামর্থ্য বা আপনার স্কিল এই পরিমাণ আছে, যে স্কিলের বিনিময়ে আপনি ভবিষ্যতে হলেও আপনি ঠিক কত টাকা ইনকাম করতে পারবেন। আপনি কম্পিউটারের কাজ জানেন, আপনি ইংরেজি জানেন, বা আপনি ভালো একটা কাজ জানেন, ভালো একটা দক্ষতা আছে, যেই দক্ষতার বিনিময়ে আপনি ভালো একটা চাকরি পাবেন, বা আপনি ভালো একটা ব্যবসা করতে পারবেন, যেটার দ্বারা আপনার মোটামুটি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন, আপনার এতটুকু আপনার আন্দাজ করতে হবে। এই আন্দাজ অনুযায়ী আপনি যে বিয়ের প্রস্তুতি নেন, যেন আমার সামর্থ্য হবে 50,000 টাকা বা 30,000 টাকা, তো আপনি এমন পরিবারে বিয়ে করবো যে পরিবারের মেয়ে এই টাকার মধ্যেই সে মানায় চলতে পারবে, তাহলেই দেখবেন আপনার এমন কোনো আর দাবি উঠবে না বা আপত্তি উঠবে না। তাহলে একজন ছেলের কি পরিমাণ সামর্থ্য থাকতে হবে, এই পরিমাণ সামর্থ্য আপনার যা আছে, বাস আপনি এই সামর্থ্যের মধ্যে বিয়ে করে ফেলেন। আচ্ছা, বিয়ের সময় বা সঠিক সময় এটা নিয়ে প্রচুর আলোচনা চলে। আচ্ছা, কখন সময়, কেউ বলে যে সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা হয় যে একজন জেনারেল শিক্ষিত ছেলে বিয়ে করতে 30 বছর মিনিমাম সময় লেগে যায়, অনেকের বেশিও লাগে, আবার অনেকে একটু কমও লাগে, বাট অন অ্যান এভারেজ 30 বছর লাগে। তো একটা ছেলের ক্ষেত্রে 30 বছর ক্যারিয়ার শুরু করে 30 বছর ধরে লম্বা সময়ই বলা যেতে পারে, কারণ 30-এর পরে 40-50 মানুষের বৃদ্ধকাল শুরু হয়ে যায় বা চলে আসে। তো সেই জায়গা থেকে মানুষের বিয়ে করার সঠিক বয়স কয়টা, কখন হতে পারে? ছেলে মেয়ে উভয়ের জন্যই যতক্ষণ পর্যন্ত সাংসারিক বোধ বুদ্ধি না আসবে, ততদিন পর্যন্ত আমি মনে করি বিয়ের বয়স তার হয়নি। সাংসারিক বোধ বুদ্ধিটা কেমন, এটাই বিয়ের বইয়ের মধ্যে উল্লেখ করছি, যেটা আর কি যেটা শিরোনাম হলো আপনার বিয়ের আগে মানসিক প্রস্তুতি। এটা অত্যন্ত জরুরি বিষয়। ধরুন একজন ছেলে, তার বয়স কেবল 15-16, সে সাবালক হয়েছে, এখন কি সে বিয়ের উপযুক্ত? সে শারীরিক দিক থেকে সে বিয়ের উপযুক্ত, কিন্তু সাংসারিক বোধ বুদ্ধির দিক থেকে সে এখনো বিয়ের উপযুক্ত না। এবং এই ধরনের অবস্থায় যারা বিয়ে করে, স্বাভাবিকভাবে এই ধরনের বয়সে খুব বেশি বিয়ে শাদী হয় না, অনেকে বিয়ে করে ফেলে, পালিয়ে হোক বা জোর জবরদস্তি করে হোক, আমরা যেটা দেখি।
তো পরবর্তীতে এই সাংসারিক বুদ্ধিহীন অবস্থায় বিয়ে করার ফলে, মানসিক প্রস্তুতি না থাকার ফলে তারা সমস্যায় ভোগেন। সাংসারিক ব্যাপারটা কিন্তু বিশেষ করে যারা, আপনি বিবাহিত, আমরা বিবাহিত, আমরা যারা বুঝি সাংসারিক বুদ্ধি কি, সাংসারিক প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে, এবং একজন ব্যক্তি সংসারে ঢোকার পরে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়, এটা আমরা জানি। এবং একদম যেটাকে আমি বলি, একটা ছেলে বিয়ের পরে সে 3 ধরনের সমস্যার সম্মুখীন হয়। একটা হলো তার বাবা মায়ের থেকে, স্ত্রীর থেকে এবং শ্বশুরবাড়ি থেকে। এই 3 ধরনের চাপের মধ্যে তার একটা অবস্থান ধরে রাখতে হয়, সে মধ্যম পন্থা। এটা হলো সাংসারিক বুদ্ধি। এটা আমরা জানি, ভালো জানি। এটা দেখা যাবে যে একটা কথা বলতেছে বাবা মা, বলতেছে একটা কথা, স্ত্রী বলবে আর একটা কথা, আবার আপনার স্ত্রীর বাবা মা বলবে আর একটা কথা। এখন আপনি স্বামী হিসাবে কোন দিকে যাবেন, আপনি জামাই হিসাবে কোন দিকে যাবেন, আপনি ছেলে হিসাবে কোন দিকে যাবেন? আপনার তো এক পক্ষ নিলে চলবে না। এই যে একটা বুদ্ধি, চিন্তা চেতনা, এটাকে বলে মানসিক প্রস্তুতি। ঠিক এমন প্রস্তুতি মেয়েদের ক্ষেত্রেও আছে। এই মেয়েদের ক্ষেত্রে প্রস্তুতিটা আমি মনে করি একটু বেশি হয়। স্বাভাবিকভাবে একটা মেয়ে যে সারা জীবন, যে তার 15-16 বছর বা 19 বছর পর্যন্ত যে তার ঘরে ছিল রাজকন্যা হিসাবে, সে ঘরের একটা এঁটো বাসনও সে স্বাভাবিকভাবে আমরা এমন মেয়ে দেখি, সে ঘরের কোনো একেবারে বিন্দু মাত্র সে কোনো কাজ করতে চায় না। স্বাভাবিকভাবে অনেক ঘরে বুয়া থাকে, মায়েরা কাজ করে, বা বড় বোন থাকে, ওনারা কাজ করে। তো সে কখনো ঘরের কাজ করে অভ্যস্ত না, সে রান্না বান্না করতে জানে না, সে অনেক কঠিন পরিস্থিতির কখনো সম্মুখীন হয়নি, আর্থিক কষ্টের সম্মুখীন হয়নি। এই ধরনের মানসিক প্রস্তুতি না থাকে, আসলে এই ব্যাপারগুলো যে আমার জামাইয়ের ঘরেও থাকবে, এটা অসম্ভব ব্যাপার। সম্ভব হবে না, হয়তো বা উল্টাপাল্টা হবে, কম বেশ হবে। তো তখন মানিয়ে নেওয়ার যে একটা প্রস্তুতি, ধরুন একটা মেয়ে, সে স্বাভাবিকভাবে বিয়ের আগ পর্যন্ত সে একেবারে ঘুম দিত সকালবেলা, ফজর পরে ঘুম দিয়ে উঠে 8টা-10টায় উঠতো, উঠে কোনো রকম সে নাস্তা খেত, বাস শেষ, আর কোনো কাজ নাই। কিন্তু শ্বশুরবাড়িতে এমন না। শ্বশুরবাড়িতে চুলায় প্রথম আগুনটা তার জ্বালাতে হবে। এটা তো সে এতদিন অভ্যস্ত ছিল না। এতদিন তার বাবার ঘরে তার চুলায় আগুন জ্বালাতো তার মা বা তার বড় বোন রান্নার জন্য, কিন্তু এখানে সে তো তার এটা দায়িত্ব না। এখন যারা আর কি একটু সেকুলার ঘরানার, তারা দাবি করতে পারবেন, কেন স্বামীর ঘরে প্রথম আগুন আমি কেন জ্বালাবো? এটা আবার অন্যদিকে আলাপ, আমি ওদিকে যাচ্ছি না। কিন্তু মূলত আমাদের বাংলাদেশের সামাজিক দৃষ্টিকোণ থেকে এটাই তো হয়। একজন স্ত্রী, সে তার স্বামীর ঘরে, স্বাভাবিকভাবে ধরলাম আপনার ঘরে আপনার আব্বা, আপনার শ্বশুরবাড়ির লোকজন আপনার সাথে থাকেন না, শুধু আপনি আপনার স্বামীর সাথে ভিন্ন সংসার করছে। আপনার স্বামী তো অফিসে যাবেন, আপনার স্বামীর জন্য আপনার তো ভোরে উঠে রান্না বান্না করতে হবে। এই যে একটা মানসিক প্রস্তুতি, এই ঘরের কাজবাজের মানসিক প্রস্তুতিগুলা, বিভিন্ন কথা শুনতে হয়, অনেক কটু কথাই শুনতে হয়। এটা আমাদের বাংলাদেশের পারিবারিক দৃষ্টিকোণ থেকে এটা একটা স্বাভাবিক কালচারাল ব্যাপার। অনেক কথা শুনতে হয়, আপনার স্বামীর মা বলবে, স্বামীর বড় বোন বলবে, কথা স্বামীর পরিবারের অনেকে অনেক কিছু বলেন। তারা ওই পরিস্থিতিগুলোকে একজন মেয়ে কিভাবে সামাল দিবে, এই ধরনের সাংসারিক বুদ্ধি, কখন কি বলতে হবে, কখন কি আচরণ করতে হবে, এই ধরনের সামাজিক বুদ্ধিগুলো, সাংসারিক বুদ্ধিগুলো যতদিন পর্যন্ত না আসে, এটার আগে আসলে বিয়ে করাটা আমি মনে করি উচিত না। এটার বয়স কিন্তু এটা না যে 25-30 হওয়ার পর বিয়ে করবে। এটা অনেক মেয়ে তার তার সংসার থেকে পেয়ে যান, আম্মার কাছ থেকে তারা শিখতে পারে। তো আমি মনে করি একজন ছেলের জন্য বিয়ের উপযুক্ত বয়স শুরু হয় 18-20 পর থেকে। 18-20, আর সর্বোচ্চ বয়স আমি মনে করি 25, এর মধ্যেই বিয়ে করা উচিত। আর একজন মেয়ের জন্য আপনার শুরু হয়, এটার বয়স শুরু হয় 15-16 বছর থেকে। 15-16 থেকে নিয়ে সর্বোচ্চ বয়স আমি মনে করি 20 বছর, এর মধ্যে বিয়ে করে ফেলা উচিত। এরপরে আসলে সমস্যা হয় শারীরিকভাবেও এবং মানসিকভাবেও। আপনার কি মনে হয় যে এই প্রস্তুতি নেওয়ার জন্য পরিবারের অন্য সদস্য, বিশেষ করে বাবা মাও বিশেষ ভূমিকা পালন করতে পারে সন্তানের ক্ষেত্রে? অবশ্যই ভূমিকা পালন করতে পারে, কিন্তু আমাদের পূর্বপুরুষরা সাধারণত এসব বিষয়ে অনেকে গাফেল থাকেন, কিন্তু এই দায়িত্বটা এখন আমাদের নিতে হবে। আমরা এখন যারা সচেতন অভিভাবক আছি, আমরা তখন বুঝি আসলে এই ব্যাপারগুলো, এবং আমরা যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে এসেছি, আমাদের পরিবারের লোকজনকে আমরা সমস্যার সম্মুখীন হতে দেখেছি, তো আমাদের কাছে তো সেসব অভিজ্ঞতাগুলো আছে। তো আমরা সেসব অভিজ্ঞতাগুলো সামনে রেখে আমরা যদি আমাদের সন্তানদেরকে, আমাদের তরুণ প্রজন্মকে আমরা যদি এই শিক্ষাটা দিতে পারি যে না, ছোট থেকেই এই ধরনের বুদ্ধিগুলো এবং এই ধরনের মানসিক প্রস্তুতিগুলো, আর্থিক প্রস্তুতিগুলো, আমাদের অনেক ছেলেরা একটা ব্যাপার বলে যে আর্থিক প্রস্তুতি আমি কেমনে নিব, বইটা কি, ওইটা দেখান, ইনকাম সোর্সগুলি বললেই হলো, আমাকে আপনি চাকরি দেন। কিন্তু না, একটা ছেলে ধরেন সে যদি কোথাও ঘুরতে যেতে চায়, সে আপনার ছাত্র জামানায় ঘুরতে যাবে, আপনার টেকনাফ বা কক্সবাজার ঘুরতে যাবে, এখন সে এটা বলবে তখন যে আমি তো ছাত্র, আমার ইনকাম সোর্স নাই, বাসা ঘুরতে যাবো না। তখন সে কি পরিমাণ চাপ দিয়ে বাসা থেকে টাকা নেয় বা কোন পন্থায় সে টাকা জমায়, ওই পন্থাটা আপনি বিয়ের ক্ষেত্রে অবলম্বন করেন। আপনি অনর্থক খরচ কমিয়ে দেন ছোট থেকে বলতে একেবারে বাচ্চাকাল থেকে বলতেছি না, আপনার বাচ্চাকাল থেকে বিয়ের প্রস্তুতি নেবেন এটা না। যখন থেকে বুদ্ধি আসবে, আপনি মনে করবেন যে না, আমি 5 বছর মনে করবেন যে আমার বিয়ে করার প্রয়োজন, হ্যাঁ আমার 5 বছর পরে বিয়ে করতে হবে, তো আপনি 5 বছর আগে থেকে আপনি এর প্রস্তুতি নেন। আপনি
অনর্থক খরচ কমিয়ে দেন, আপনি টাকা জমান, টাকা জমাবে মানে বিয়ের জন্য, এটা অনেকের যুবকের মাথায় থাকে না। মূল কথা আপনি পূর্ব থেকে প্রস্তুতি নেন। আমরা যারা সচেতন অভিভাবক আছি, আমরা যদি এই ব্যাপারটা খেয়াল করি, আমাদের সন্তানদেরকে, আমাদের ভাই বোনদেরকে, বর্তমান তরুণ প্রজন্মদেরকে আমরা যে এখন থেকে শেখাতে পারি, বইয়ের মাধ্যমে হোক বা বয়ানের মাধ্যমে হোক, যেভাবেই হোক, তাদেরকে বিয়ের আগের প্রস্তুতি নেওয়ার ব্যাপারটা এটা অত্যন্ত জরুরি। বিয়ের পরে অনন্তকালের অশান্তি, ঝগড়াঝাটি, বিচ্ছেদ, তালাক, ডিভোর্স, এই সমস্যায় পড়ার আগে বিয়ের আগে প্রস্তুতি নেওয়া ভালো। রোগ হলে রোগের ডাক্তার দেখানোর চেয়ে আগে থেকে রোগের যে উপসর্গ, ওই উপসর্গ থেকে বেঁচে থাকাই তো ভালো। আপনার কি বইটা কি মনে হয় যে বইটা শুধু যুবক যুবতীদের জন্য নাকি এটা অভিভাবকদের জন্য সমান গুরুত্ব? অভিভাবকদের জন্য সমান গুরুত্বপূর্ণ। এখানে এখানে অনেক অনেক গার্ডিয়ানকে উদ্দেশ্য করে অনেক লেখা হয়েছে, অনেক ব্যাপারগুলো। তো এটা যদি তারাও পড়েন, তারাও বুঝতে পারবেন এবং তারা তাদের ভুলগুলো বুঝতে পারবেন। এবং এটা অনেক তরুণ তরুণীর বিয়ের ক্ষেত্রে অনেক বড় বাধা, যে তারা অনেক অনেক গার্ডিয়ান বুঝতে চান না। অনেক এই জন্য গার্ডিয়ান যদি এই বইটা পড়েন, বিশেষ করে তরুণ তরুণীরা এই বইটা যদি বাবা মায়ের হাতে দেন, আমি আশা করব তারা তাদের ভুলগুলো বুঝতে পারবেন এবং কি পরিমাণ প্রস্তুতি আসলে নেওয়া দরকার এটা তারা অবশ্যই জানতে পারবেন। আপনার বইয়ের কি কোনো পার্টিকুলার পার্ট বা কোনো চ্যাপ্টার বা কোনো পয়েন্ট যেটা আপনি সবাইকেই সাজেস্ট করবেন, অ্যাটলিস্ট বই পুরোটা না পড়লেও এইটুকু যেন পড়ে, এই পার্টটুকু যেন পড়ে? আর্থিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, আর সর্বশেষ যে অংশটা লিখেছেন আমাদের নজরুল করিম ভাই, কিছু ফ্যান্টাসির ব্যাপার। এই তিনটা অংশ, এই তিনটা অংশ কিভাবে একটা ব্যক্তির জীবন ইম্প্যাক্ট করতে পারবে এই বিষয়গুলো ওখানে বিস্তারিত। এই তিনটা বিষয় আমি দেখেছি যে বিয়ে পরবর্তী বিভিন্ন সমস্যার মূল কারণ মানসিক প্রস্তুতি, আর্থিক প্রস্তুতি এবং এই যে বিভিন্ন বাস্তব বিবর্জিত ফ্যান্টাসিতে ভোগা। এই তিনটা বিষয় কেউ যদি পড়ে, আশা করব ইনশাআল্লাহ সে একটা পরিপূর্ণ একটা গাইডলাইন পাবে যে বিয়ের আগে আমার কি কি প্রস্তুতি নিতে হবে। আপনি কি এখন পর্যন্ত আমরা যতটুকু জানি অনেক কপি বিক্রি হয়েছে, তো এমন কি কোনো পাঠকের কাছ থেকে স্পেসিফিক ফিডব্যাক পেয়েছেন কোনো স্পেসিফিক পার্ট নিয়ে, যে এই পার্টটা আমাদের কাছে সবচেয়ে বেশি অফলাইন বা অনলাইনে? বইটা বের হওয়ার পরপর আমি আসলে উভয় ধরনের আর কি প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছি। একটা হলো বই বের হওয়ার পরপর কিছু স্ক্রিনশট বা কিছু বইয়ের একটা অংশের ছবি, এটা যখন পোস্ট করা হইতো, বিভিন্নজন পোস্ট করতেন, তখন এটা তারা আগে পরে তারা কিছু জানতেন না, পড়েননি, তারা এটাকে ভুল বুঝে আমাকে প্রচুর গালিগালাজ করেছে। আমি এই বইটা নিয়ে সবচেয়ে বেশি গালিগালাজের সম্মুখীন হয়েছি। ইনবক্সে এসে আমাকে শুরুর দিকে? হ্যাঁ, শুরুর দিকে, তখন বইটা কেবলই বের হয়, এবং যারা সমালোচনা করছেন তারা কেউ বইটা পড়েননি। এবং একজন তো সরাসরি পোস্টও করেন এবং আমাকে এবং আমার পোস্টে কমেন্টও করেন যে আমার এই বইটা আগুনে পুড়ে ফেলা উচিত, আমি যুবক যুবতীদেরকে নষ্ট করতেছি, বিয়ে থেকে আমি অনুৎসাহিত করতেছি, সব গুণ আমার মাথায় আসবে, আমার এই বইটা পুড়িয়ে ফেলতে হবে, এমন হুমকিগুলো আসে এবং আমার প্রচুর গালিগালাজ খাই। তখন আমি একটা পোস্ট দেই মূলত যে বইটা আগে সবাই পড়েন, পুরোটা পড়ার পর আমাকে মন্তব্য জানান। আপনাদের সব ধরনের প্রতিক্রিয়া আমি একেবারে সম্পূর্ণ সাদরে গ্রহণ করব। কেউ যদি কোনো বিরূপ প্রতিক্রিয়া জানান, কোনো ভুল ধরিয়ে দেন, আমি অবশ্যই গ্রহণ করব, কারণ সেটা আমার প্রথম মৌলিক বই ছিল। কিন্তু আসলে পরে দেখলাম আসলে পড়ার পর কোনো বাজে প্রতিক্রিয়া আসেনি, বরং আলহামদুলিল্লাহ পুরো বই নিয়ে। এবং আমি যেটা বললাম, এই বইটার জন্য আমি সবচেয়ে বেশি গালি খেয়েছি, ঠিক উল্টোটাও হয়েছে, আমি এই বইটার জন্য সবচেয়ে বেশি দোয়া পেয়েছি, এখনো দোয়া পাই। এখনো এটা নিয়ে পোস্ট করলেই পোস্টের কমেন্টে অনেকেই কমেন্ট করে যে আলহামদুলিল্লাহ আপনার এই বই আমার চিন্তা চেতনাকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে। তাই আমি মনে করি এই দিক থেকে লেখক হিসাবে সফল বলাই যায় আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা আলোচনা করছিলাম তার বিয়ে রিলেটেড যে বইটা আছে সেই বইটা নিয়ে, যে ফ্যান্টাসি নৌকা আসলেই বাস্তবের পুস্তক। আমরা আমাদের আলোচনার একেবারে খুবই শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে এসে আমরা আমাদের আজকের অতিথির কাছ থেকে দর্শকদের উদ্দেশ্যে, যারা এই আলোচনাটা শুনবেন বা যারা তার পাঠক ছিলেন তারাও আলোচনাটা শুনছেন, তাদের উদ্দেশ্যে আমরা আজকে জানতে চাই তিনি কি বলতে চান, সেই কথাটুকু শুনতে চাই পাঠকদের উদ্দেশ্যে বা যারা শুনছে তাদের উদ্দেশ্যে এই বইটা নিয়ে। হ্যাঁ, তাদেরকে আসলে আমি এই বইটা পড়ার জন্য সাজেস্ট করব, শুধু আমার জন্যই, মানে আমি লেখক এই হিসেবে না, এটা যদি অন্য কেউ লিখতেন। আমি আসলে বিশেষ করে আমি এবং আমাদের প্রকাশক এই বইটা লেখার সিদ্ধান্ত কেন নিলাম, যখন দেখলাম আসলে এই বিষয়ক বইগুলো বাংলা ভাষায় অপ্রতুল বা নেই বললেই চলে, সেই দায়িত্ববোধ থেকে এটা লেখা। এই জন্য বলবো যে আসলে বইটা শুধু একবার না, বরং বিয়ের যখন থেকে প্রস্তুতি নিব, অবশ্যই বিয়ের প্রস্তুতির সময় অনেক আগ থেকেই নেয়, তখন থেকে বইটা বারবার পড়া এবং বারবার এটাকে পড়া, মাথায় গেঁথে নেওয়া এবং বারবার পড়া। মোট কথা যাতে পয়েন্টগুলো আমার যাতে মুখস্থ থাকে, এবং শুরুর দিকের যে হেকায়াতগুলো লেখা আছে, বিশেষ করে 4টা ঘটনা লেখা আছে, এই ঘটনাগুলো সামনে রাখা, এবং শেষ দিক থেকে বেশ কিছু পরামর্শ দেওয়া আছে এবং কিছু কিছু ফ্যান্টাসি উল্লেখ করা আছে। এই ফ্যান্টাসিগুলো মাথায় না যে হ্যাঁ এগুলো ফ্যান্টাসি, এগুলো মাথায় রাখা যাবে না, এর উল্টোটা হতে পারে। তাই পাঠকদেরকে অবশ্যই বলবো, আমি বলবো 2টা কথা বলবো। একটা হলো এই
সাবালক হওয়ার পর থেকেই বিয়ের প্রস্তুতি আপনারা এখন থেকে নেওয়া শুরু করুন। আপনার বয়স যদি হয় ১৫, আপনি বিয়ের জন্য যোগ্য। আপনি এখন থেকেই বিয়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করুন সবভাবে। আর্থিক, মানসিক, টাকা জমান, স্কিল অর্জন করুন। যে স্কিল নিয়ে আপনি বিয়ের পর আপনি ইনকাম করতে পারবেন। আমাদের ছেলেরা স্কিল তারা করতে চায় না। এদের একটা কমতির ব্যাপার। এজন্য অবশ্যই বিয়ের প্রস্তুতি নিন এবং এই বইটা অবশ্যই বেশি পড়বেন। একবার না, বারবার পড়তে হবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা বিয়ে নিয়ে বেশ বিস্তারিত আলোচনা শুনছিলাম। তা মূলত আমরা যদিও তার বই নিয়ে আলোচনা শুরু করেছি, বইয়ের বাইরে অনেক কিছু চলে এসেছে। বিশেষ করে আলোচনার প্রেক্ষাপটে অনেক কিছু আমরা আলোচনা করেছি। আসলে প্রতিটা মানুষের জীবনে বিয়ে একটি খুব গুরুত্বপূর্ণ আমাল বা ইবাদত একজন মুসলমানের জীবনে, এবং এই বিয়েটা আসলে সারা জীবনের সাথে সম্পৃক্ত। একটা মানুষ জন্মগ্রহণ থেকে বড় হয়, সাবালক হয়। সাবালকের পরেই স্বাভাবিকভাবেই সবাই বিবাহিত জীবনে প্রবেশ করে, ছেলে বা মেয়ে সবাই। আর এই জীবনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানুষের জীবনের জন্য, কারণ এই বিবাহ হওয়ার পরেই তার নতুন কোনো ফ্যামিলির সাথে আরেকটা ফ্যামিলির সাথে সম্পর্ক হয়, তার নিজের ফ্যামিলির সাথে সম্পর্কের আরেক ধরনের বিল্ড আপ হয়, নিজের মানসিক জগতে পরিবর্তন হয়, পারিপার্শ্বিক যারা আছে তাদের সাথে তার সম্পর্কের পরিবর্তন হয়। এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। সাধারণত আমাদের দেশে বিয়ে নিয়ে বহুল চর্চা বা বিয়ের বিষয়গুলো নিয়ে বহুল চর্চা বা আলোচনা না থাকার কারণে আমাদের অনেকেই এই বিষয়গুলো জানে না, যেই কারণে বিয়ের পরে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে বা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। লেখকের মূল উদ্দেশ্য ছিল বা মূল চাওয়া ছিল সেই সমস্যাগুলো থেকে, সেই অবস্থাগুলো থেকে আমরা পেপার খুললেই যেগুলো দেখতে পাই যে ঢাকাতে দৈনিক গড়ে এতজন ডিভোর্স হচ্ছে, অমুক জায়গায় এত ডিভোর্স হচ্ছে, পারিবারিক অশান্তি হয়েছে, অমুক আত্মহত্যা করছে, অমুক ছাড়াছে। তো এই সমস্যাগুলো নিয়ে আমরা দেখতে চাই না। আসলে যাদের সংসার আছে, যাদের সন্তান আছে, যাদের বিবি আছে, বাচ্চা আছে বা ফ্যামিলি আছে, সবাই এটা ফিল করেন যে একটা সংসারে বা একটা পরিবারে শান্তি বিরাজ করা কি পরিমাণ তার জন্য এটা নেয়ামত স্বরূপ, আর যার পরিবারে শান্তি নেই তার জন্য এটা কি পরিমাণ আযাব স্বরূপ, এটা সবাই ফিল করে। দর্শক, আমরা চাই আমাদের যারা শ্রোতা আছেন বা যারা শ্রোতা নেই, যারা আছেন, যারা বিয়ে করছেন বা করবেন বা করেছেন অলরেডি, সবার জীবনই একেবারে জান্নাতের বাগানের মতো সুন্দর একটা বিবাহিত জীবন হোক। এবং এর জন্য যেটা জানা প্রয়োজন, বিবাহের পরবর্তীতে করণীয়, বিবাহের সময় করণীয় এবং এর পরবর্তীতে সব মিলিয়ে যে করণীয় এগুলো আছে সেই করণীয় গিয়ে গুছিয়ে ওঠা। আমাদের সাধারণত যেটা হয়, আমরা বিয়ে করি, বিয়ে করার পরে ঘটনা ঘটার পর থেকে আমরা এটাকে অভিজ্ঞতা লাভ করতে থাকি, এবং এই ক্ষেত্রে ম্যাক্সিমাম সময়ই বিভিন্নভাবে বিভিন্নজন বিভিন্ন রকম ভুল করে, এবং এই ক্ষেত্রে অনেকেই দায়ী থাকে, পারিপার্শ্বিক অনেক অবস্থা দায়ী থাকে, অনেক সময় অনেক আত্মীয় স্বজনও দায়ী থাকে। তো আমরা চাই যে এগুলো থেকেও সবাই মুক্ত হোক। আসলে আমাদের চাওয়া এই বিয়ে রিলেটেড যেই ফ্যান্টাসিগুলো আছে বা যেই কল্পনাগুলো আছে, এটার সাথে বাস্তবের একটা সংমিশ্রণ হোক। বিয়ে স্বাভাবিকভাবেই সবার মধ্যে একটা আনন্দ কাজ করবে, একটা ফ্যান্টাসি কাজ করবে, কিন্তু এটা যেন বাস্তবতা বিবর্জিত না হয়। এটার সাথে বাস্তবতার সংমিশ্রণ হোক এবং আমরা যেন প্রস্তুতিকে গ্রহণ করতে পারি। এবং যেহেতু ইসলামে এই কথাও বলা আছে যে আমরা বিয়ের ব্যাপারেও প্রস্তুতি গ্রহণ করি, প্রতিটা ব্যক্তি যেন বিয়ে রিলেটেড যেই ইলমগুলো বা যেই জ্ঞানগুলো বা যেগুলো জানার প্রয়োজন আছে সেগুলো সবাই যেন জানে বা জানার চেষ্টা করে। দর্শক, আপনারা যারা বিয়ে অলরেডি করেছেন তাদের জন্য শুভকামনা, যারা এই শীতে বিয়ে করতে যাচ্ছেন তাদের জন্য অগ্রিম শুভকামনা, আর যারা বিয়ের নিয়ত করেছেন তাদের জন্য শুভকামনা। আপনারা সবাই ভালো থাকবেন। সাম্প্রতিকের এই পর্বে আজকের এখান থেকে আপনার সাথে আমি বিদায় নিচ্ছি, আলামিন আলম। নেক্সট আবার একটা পর্বে দেখা হবে। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।